তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এ চ্যাপ্টার 12 অর্থাৎ ব্লকের 16 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 16 দাগের 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলে ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান বলেছে। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত হবে সেটাই আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এখানে কি বলেছে বলতো? একটি নিরেট অর্ধগোলক বলেছে। তাহলে এটা একটা কি বলতো? নিরেট অর্ধগোলক। এটা একটা কি বলতো? নিরেট অর্ধগোলক। তো এখানে বলা রয়েছে এই নিরেট অর্ধগোলকের কি বলেছে বলতো? এই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং এর আয়তনটা সমান বলেছে। তাহলে দেখো তো, এটা যদি একটা নিরেট গোলক হয় তাহলে এর তল সংখ্যা কয়টা বলতো? দুটা না? একটা এই বক্রতলটা আর একটা কি রয়েছে? এই বৃত্ত আকার সমতলটা, তাই না? বৃত্ত আকার সমতল আর একটা কি বলতো? বক্রতল রয়েছে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, আর এই বক্রতলের ক্ষেত্রফল কি বলতো? 2 পাই আর স্কয়ার, কি 2 পাই আর স্কয়ার। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 3 পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার। তাহলে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 3 পাই আর স্কয়ার, তাই না? তাহলে আমরা ওটাই লিখবো। তাহলে এটা কি বলতো? এখানে 16 দাগের 1 নম্বর অঙ্ক। তাই নিরেট অর্ধগোলকের ধরি, ঠিক আছে? ফার্স্ট আমরা এখানে কি লিখবো বলতো? ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা আমরা ফার্স্ট ধরে নিলাম। ওকে, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কি বলতো? 8 একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? অতএব কি বলতো? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? 3 পাই আর স্কয়ার, এত কি বর্গ একক, তাই না? বর্গ একক। এটা কি গুলো বলতো? এই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবারে আয়তনের সঙ্গে এটার কি সমান হবে? এবার অর্ধগোলকের আয়তন বার করব। আবার কি লিখবো বলতো? অর্ধগোলকের আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, তাই না? তাহলে অর্ধগোলকের আয়তন কি বলতো? তাহলে একটা নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি বলতো? 4 আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব না? তাহলে এটাকে যদি অর্ধেক করি তাহলে কি এর অর্ধেকটার আয়তন বেরোবে, মানে এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হবে? 2/3 পাই আর কিউব। তাহলে একটা নিরেট অর্ধগোলকের আয়তন কত বলতো? 2/3 পাই আর কিউব। কি বললাম? তাহলে একটা নিরেট অর্ধগোলকের আয়তন কি? 2/3 পাই আর কিউব। তাহলে এখানে কি বলছে? নিরেট অর্ধগোলকের আয়তন তাহলে কত হবে? 2/3 পাই আর কিউব, এত কি ঘন একক, তাই না? এবার আমাকে এখানে এখানে কন্ডিশন দেওয়া রয়েছে। বইয়ের এখানে কি কন্ডিশন দেওয়া রয়েছে? বলেছে এই অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং এর আয়তনটা সমান বলেছে। কি বলেছে? এই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং এর আয়তনটা সমান বলেছে। তাহলে আমরা এই আয়তনটা এবং অর্ধগোলকের ক্ষেত্রফলটা দুটাকে সমান করে দিতে পারি। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন 2/3 পাই আর কিউব ইকুয়াল টু 3 পাই আর স্কয়ার। এটা আমরা লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এখানে বইয়ে বলা রয়েছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনটা সমান বলেছে। তাহলে এখানে কি হলো? তো এই 3 কি হয়? এই পাই কি হয়? ক্যান্সেল, তাই না? পাই কি বলতো? ক্যান্সেল। এখানে আর কি স্কয়ার আর কিউব, তাহলে এখানে একটা কি আর হবে। তাহলে এখানে কি দাঁড়ালো বলতো? তাহলে আর ইকুয়াল টু 3 তারিখে 9/2, মানে কি আর ইকুয়াল টু কত? 9/2। 9/2 মানে কত? 4.5। 4 কত হলো? 5। তাহলে ব্যাসার্ধ কত হলো? 4.5। তাহলে 4.5 কি হবে? একক। তাহলে আমাকে বইয়ের এখানে বার করতে বলছে ব্যাসার্ধ কত হবে, তাই না? তাহলে অতএব কি বলতো? নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ তাহলে কত বলতো? নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ তাহলে কি 4.5 একক হবে। ওকে, তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস, এরপর 2 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান বলেছে। কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট চোঙের
নিরেট লম্বাবৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান বলেছে। তাহলে চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয় 12 সেমি। কি বলেছে? চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি দেওয়া হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে এটাই আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এখানে কি বলেছে, এটা একটা নিরেট চোঙ। তাহলে এই নিরেট চোঙের কি বলতো ব্যাস এবং উচ্চতা 12 সেমি দেওয়া রয়েছে। কত? ব্যাস এবং উচ্চতা কত? 12 সেমি। তাহলে এর উচ্চতা কত? এটা হবে উচ্চতা কত? 12 সেমি। ওকে, এরপর বলেছে এই চোঙের ব্যাস, তাহলে ব্যাস কত দেওয়া রয়েছে এখানে? 12 সেমি হবে। তাহলে ব্যাস যদি 12 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এখান থেকে 6 সেমি, তাই না? তাহলে ব্যাসার্ধ কত? 6 সেমি। এবার কি বলেছে বলতো, এই নিরেট চোঙের এই বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে এটা একটা গোলক, তাই না? তাহলে এই গোলকের কি বলতো বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান বলেছে। তাহলে এর ব্যাসার্ধ এই গোলকটা তাহলে তো এই নিরেট গোলকটার ব্যাসার্ধ কত হবে সেটা আমাকে এখানে বার করতে বলেছে। ওকে, তাহলে এই নিরেট গোলকের ব্যাসার্ধটা ধরে নেবো আমরা আর একক। তাহলে তারপর কি বলতো এই আর একক ধরে এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বার করবো। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি লিখবো বলতো? 2 নম্বর অঙ্ক ধরি কি বলতো নিরেট গোলকের ব্যাসার্ধ, কি বলতো নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক। এটা আর একক না, সরি, এখানে আর আমরা সেমি লিখবো। ওকে, কি লিখবো বলতো? আর সেমি। এবার নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আর সেমি হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কয়ার। তাহলে লিখবো অতএব কি বলতো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি বলতো 4 পাই আর স্কয়ার, এত কি হবে? বর্গ সেমি হবে, তাই না? এত কি বলতো বর্গ সেমি। তাহলে এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কতগুলো? 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। এবার কি বলেছে এই নিরেট যে চোঙটা রয়েছে এই নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল মানে এই 4-5টার যেটা ক্ষেত্রফল রয়েছে সেটাই আমরা বার করব। মানে এটা যদি একটা চোঙ হয় তাহলে চোঙের কি বলতো এই 5টা যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা তাহলে আমরা বার করব, তাই না? তাহলে এবার এখানে কি লিখবো বলতো আবার, তাহলে আবার এখানে কি লিখবো বলতো চোঙের নিরেট চোঙের উচ্চতা কত দেওয়া আছে? 12 সেমি এটা বলা রয়েছে, এবং ব্যাস কত দেওয়া রয়েছে? 12 সেমি। অতএব ব্যাসার্ধ তাহলে কত হবে? 12/2 মানে কত? 6 সেমি, তাই না? এটা তাহলে কি হবে এই ব্যাসার্ধ, তাহলে কত হবে? 6 সেমি গেল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? অতএব কি হলো তো বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি বার করবো বলতো এই নিচে যে বৃত্ত রয়েছে এই বৃত্তর পরিধিকে দিয়ে আমরা এর উচ্চতা যেটা রয়েছে সেটা গুণ করব। তাহলে কি বলতো এই নিরেট চোঙের যে বক্রতলের যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি বলতো এইগুলো এই যে বৃত্তাকার যেটা রয়েছে এই বৃত্তের পরিধি কি হবে? 2 পাই আর। তাহলে 2 পাই আর বলতে কত? ব্যাসার্ধ কত রয়েছে? 6, তাই না? ব্যাসার্ধ কত? 6 রয়েছে, এই যে ব্যাসার্ধ বার করছি 6। এর উচ্চতা কত দেওয়া রয়েছে? এই যে 12 সেমি। উচ্চতা কত রয়েছে? এটা 12, তাহলে ইন্টু কত হবে? 12। তাহলে এত কি হবে? বর্গ সেমি, তাই না? এবার আমাকে বলা রয়েছে বইয়ের ক্ষেত্রে এই নিরেট চোঙের তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল আর এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি সমান বলেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এটা 2 পাই আর মানে 6 × 12 ইকুয়াল টু তাহলে এটা হবে 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে কি পাই ক্যান্সেল। তাহলে এখানে কি যদি 4 দিয়ে যদি 12 করে কাটি 3 4 কত হয়? 12। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু তাহলে কত আসে? 6 দুগুণী কত? 12, 3 12 কত হয়? 36। মানে অতএব কি বলতো তাহলে আর তার স্কয়ার ইকুয়াল টু কি 6 তার স্কয়ার, মানে কত? আর ইকুয়াল টু তাহলে কি 6 হবে। যদি দুটার উপরে স্কয়ার থেকে তাহলে স্কয়ারটা দুটো ক্যান্সেল হয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু কি হবে? 6 হবে। তাহলে এখানে আর ইকুয়াল টু কত বেরোলো? 6 বেরোলো। তা আমরা এখানে আর কি ধরেছিলাম বলতো দেখো এই নিরেট যে গোলকটা রয়েছে নিরেট গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম, তাই না? তাহলে এখানে আর কত হলো? 6। তো এই নিরেট গোলকের ব্যাসার্ধ কত হলো? 6 সেমি। আমাকে বইয়ের ক্ষেত্রে সেটাই বার করতে বলেছে নিরেট গোলকের ব্যাসার্ধ কত, তাই না? তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ কত? 6 সেমি। তাহলে লিখবো অতএব নিরেট গোলকের
গোলকের ব্যাসার্ধ। তো নিরেট গোলকের কী বলতো ব্যাসার্ধ, আর ইকুয়াল টু কত হবে 6 সেমি। এটাই কী বলতো আনসার হবে। তাহলে দেখো কোশ্চেনটা অনেক ইজি, তোমরা একবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটাও করে নেব। তো স্টুডেন্টস এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। কি বলেছে? অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটাই আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কি বলেছে বলতো দেখো, তাহলে এটা একটা কি বলতো অর্ধগোলক, এটা একটা কি বলতো অর্ধগোলক, তাই না? বলেছে এই অর্ধগোলক এবং একটা নিরেটের একটা গোলক, তাহলে এই অর্ধগোলক এবং এই নিরেট গোলকের কি বলতো সমগ্রতলের সমগ্রতলের ক্ষেত্রফলটা সমান বলেছে। তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ধরে নিলাম এটা কি বলতো এই অর্ধগোলকের ব্যাসার্ধ আর কি বলতো এই অর্ধগোলকের ব্যাসার্ধ আর এই গোলকের ব্যাসার্ধ R1। ওকে, এই অর্ধগোলকের ব্যাসার্ধ কি বলতো আর এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ R দিলাম আর এই গোলকের ব্যাসার্ধ কত দিলাম R দিলাম। এর R ধরে এই নিরেট গোলকের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্র বার করব, তারপর এই গোলকের সমগ্রতলের ক্ষেত্র বার করে দুটোই সমান করে দেবো। ওকে, তাহলে এখানে ফার্স্ট আমরা কি লিখব বলতো 3 নম্বর অঙ্ক। ধরি এই নিরেট অর্ধগোলক ধরি নিরেট অর্ধগোলক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ কি বলতো ব্যাসার্ধ R এবং R1 একক। ওকে, R1 একক, এটা আমরা কি বলতো ধরে নিলাম। ওকে, এবার যদি এটা যদি কি বলতো নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যদি R হয় তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা লিখবো অতএব নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি বলতো 3πr², এত কি বর্গ একক হবে, তাই না? আবার কি বলতো আবার এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি বলতো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি বলতো 4πr², মানে কি ব্যাসার্ধ R1 তাহলে R1², এত কি বলবো বর্গ একক। এখানে কি বলেছে বলতো এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা দুটোই কি বলেছে সমান বলেছে। তাহলে এবার আমরা লিখতে পারি না অ্যাকর্ডিং টু কোশ্চেন, কি লিখতে পারি বলতো 3πr² = 4πr1², তাই না? এবার এখানে দেখো পাই কি হয়েছে ক্যান্সেল হয়ে যায়, তাহলে এবার আমি কি লিখতে পারি R², এই R1টা যদি এদিকে নিই তাহলে কি ভাগ হয়ে যাবে, মানে কি R1² = তাহলে কি 4/3 হবে, এটা হবে না? দেখো তাহলে এটাকে এবারে এভাবে আমি লিখতে পারি না 8/R1 তার সম্পূর্ণটা স্কয়ার = তাহলে কি 4/3 এভাবে লেখা যায়। এইদিকে যে স্কয়ার থাকে ইকুয়াল টু এদিকে আসলে কি হয় রুট হয়, তা আমি লিখতে পারি তাহলে কি R/R1 = তাহলে কি 4/3 তার রুট, মানে তাহলে কত হলো এটা যে 4-এর যদি বর্গমূল করি তাহলে কত হয় 2 হয়, আর 3-এর বর্গমূল হয় না, তাহলে এটা কি √3 থাকবে। তাহলে লিখতে পারি অতএব কি বলতো R1 = তাহলে কি 2:√3, তাই না? প্রথমটা কি বলতো অর্ধগোলকের ব্যাসার্ধ, তারপরটা কি বলতো গোলকের ব্যাসার্ধ, তাহলে R/R1 = 2:√3। তাহলে গোলক এবং নিরেট অর্ধগোলক আর একটা গোলকের বক্রতলের অর্থাৎ ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কতগুলো 2:√3, এটা কি বলতো আনসার। ওকে, তাহলে তোমার নিচে আনসারটা লিখে দেবে অতএব কি বলতো এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হলো 2:√3। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। ওকে,
তো স্টুডেন্টস এরপর 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলো এস কিউব বা ভি স্কয়ারের মান কত সেটা আমাকে লিখতে বলেছে। ওকে, তাহলে কি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি দেওয়া রয়েছে। ওকে, তাহলে এটা একটা কি বলতো এই নিরেট গোলক, এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এস এবং আয়তন কত দেওয়া রয়েছে ভি। তাহলে এস কিউব বাই ভি স্কয়ার, এস কিউব বাই ভি স্কয়ারের মান কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি বলতো এই নিরেট গোলকটার ব্যাসার্ধ ধরে নেবো 8 একক। ওকে, তাহলে এটা কত নম্বর 4 নম্বর। কি লিখবো বলতো ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ কত বলতো 8 একক। ওকে, তাহলে কি বলতো অতএব বক্রতলের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কি এস দেওয়া রয়েছে, যেহেতু ক্ষেত্রফল কি বলেছে এস, তাহলে আমি এখানে কি বক্রতল ক্ষেত্রফল এস দিলাম। তাহলে কি ক্ষেত্রফল এস ইকুয়াল টু তাহলে কি 4 পাই আর স্কয়ার, এত কি হবে বর্গ একক, তাই না। এবার কি বলেছে আয়তন, অতএব কি বলতো আয়তন, তাহলে আয়তন কি বলতো আয়তন ভি ইকুয়াল টু তাহলে কি হবে 4/3 পাই আর কিউব বলতে কি এই যে আর কিউব মানে ব্যাসার্ধতার কিউব, এত কি হবে ঘন একক, তাই না। তাহলে অতএব কি বলতো আমাকে এস কিউব বা ভি স্কয়ার মান বার করতে বলছে। অতএব কি এস কিউব বা ভি স্কয়ার ইকুয়াল টু, তাহলে এস আমরা কতবার করেছি এটা 4 পাই আর স্কয়ার, তাহলে এখানে কত লিখবো 4 পাই আর স্কয়ার, তার সম্পূর্ণটার কিউব রয়েছে, তাহলে আমরা এটা সম্পূর্ণটার কি দেবো কিউব দেবো, বাই রয়েছে বাই লিখবো। তাহলে ভি স্কয়ার রয়েছে, তাহলে ভির মান কত রয়েছে 4/3 পাই আর কিউব, তাহলে এখানে কত লিখবো 4/3 পাই আর কিউব। ওকে, এর সম্পূর্ণটা স্কয়ার রয়েছে, তাহলে আমরা এর সম্পূর্ণটা কী দেবো স্কয়ার দেবো। ওকে, তাহলে এবার কত হবে দেখবো 4 কিউব করলে কত হয় 64, তাহলে এখানে কত লিখবো 64 ইন্টু 4 পাইয়ের কিউব করলে কত হয় পাই কিউব হবে ইন্টু আর এর যদি কিউব করি এখানে কত 2 রয়েছে আর এর পাওয়ার, তাহলে এই 3 আর 2 গুণ করলে কত 6 হয়, মানে আর কি হবে 6 বাই, এবার এটা তাহলে 4 স্কয়ার করলে কত হয় 16 আর 3 স্কয়ার করলে কত হয় 9 ইন্টু রয়েছে ইন্টু, তাহলে পাইয়ের স্কয়ার করলে কত হবে পাই স্কয়ার ইন্টু, তাহলে আর এখানে রয়েছে, তাহলে আর এই পাওয়ার রয়েছে 3 আর এখানে কত 2 রয়েছে, তাহলে 3 আর 2 গুণ করলে কত 6, তাহলে আর 2 পাওয়ার কত হবে 6। ওকে, তাহলে এখানে আর 6 কি হয়ে যায় ক্যান্সেল, এখানে কত রয়েছে পাই স্কয়ার রয়েছে, এখানে পাই, এখানে একটা কি থেকে পাই পর থেকে। ওকে, তো 16 দিয়ে আমি 64কে কাটি, তাহলে 4 16 কত হয় 64, তাহলে আলটিমেট কি দাঁড়ালো এখানে, তাহলে ইকুয়াল টু উপরে কত দাঁড়ালো 4, তাহলে 4 বাই কত হবে 1/9 এটা হবে, তাহলে ইন্টু তাহলে কত হবে এখানে একটা কি পাই পর থেকে, তাহলে কি পাই মানে 9টা উপরে যাবে মানে কত 36 পাই, তাই না, কত হবে 36 পাই। তাহলে এখানে এস কিউ বা ভি স্কয়ার মান কত 36 পাই। ওকে, কেন এখানে পাই হবে, কারণ পাইয়ের মানটা কিন্তু আনসেন্সে রয়েছে, অর্থাৎ পাইয়ের মান কিন্তু এখানে বসায়নি। ওকে, পাইতে পাই দেওয়া রয়েছে, তাহলে এস কিউব বা ভি স্কয়ারের মান কত এস কিউব বা ভি স্কয়ার মান বললো 36 পাই। ওকে, তাহলে অতএব নির্ণয় এস কিউ বা ভি স্কয়ারের মান 36 পাই, এটা আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট অর্থাৎ লাস্ট নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 5 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। কি বলেছে বলতো, ব্যাসার্ধ যদি আমি 50% বৃদ্ধি করাই তাহলে তার নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে সেটাই আমাকে কি বার করতে বলছে এখানে নির্ণয় করতে বলছে। ওকে, তো এটা কি একটা বলতো গোলক রয়েছে, তাহলে এই গোলকের ব্যাসার্ধ কত ধরলাম 8 ধরলাম। ওকে, এবার কি বলতো এর ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% কি করছে বৃদ্ধি করছে, মানে তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে অবশ্যই, তাই না। তাহলে ফার্স্ট আমরা কি লিখবো 5 নম্বর, তাহলে ধরি কি বলতো নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ, ফার্স্ট কি লিখবো নিরেট গোলকের ব্যাসার্ধ কত বলতো আর একক, নিরেট গোলকের যদি ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই আর স্কয়ার, তাহলে কি বলতো বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে 4 পাই আর স্কয়ার, এত কি হবে বর্গ একক, তাই না, এত একক। এবার ব্যাসার্ধ কি করছে 50% বৃদ্ধি করছে, তাহলে অতএব ব্যাসার্ধ
50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ বৃদ্ধি, তাহলে কি বলতো আর এর 50% মানে কত তাহলে বলতো, তাহলে আর ইন্টু 50/100 হবে, মানে কি 50 দ্বিগুণ কত 100, মানে আর বাই কত 2, এত কিবে একক। তাহলে ব্যাসার্ধ কত একক বৃদ্ধি করছে, r/2 একক বৃদ্ধি করছে। তাহলে আগে কত ছিল আর ছিল, এখন ব্যাসার্ধ বৃদ্ধি কত হলো r/2 হলো। তাহলে এই নতুন গোলকটার ব্যাসার্ধ কত হলো, আগে ছিল যদি আর, এখন যদি বৃদ্ধি করা r/2, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি হলে কত 3r/, তাহলে কি 3r/2 হবে। তাহলে এই নতুন গোলকটার ব্যাসার্ধ কত হবে 3r/2 হবে, অতএব কি বলতো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে, আগে ছিল আর একক আর এখন বৃদ্ধি পেলো কত একক r/2 একক। তার মানে সেই গোলকটার ব্যাসার্ধ মোট তাহলে কত হলো 3r/2 হবে, এত কি একক, তাই না। তাহলে অতএব কি বলতো ক্ষেত্রফল, অতএব কি বলতো গোলকটির ক্ষেত্রফল, কি বলতো ক্ষেত্রফল। তাহলে গোলকটির ক্ষেত্রফল কি হবে 4πr², 4πr², মানে কি এটা 3r/2 তার স্কয়ার, তাহলে 3r/2 তার স্কয়ার, এত কি বর্গ একক। তার মানে কত ধর হলো 4π ইন্টু 3 স্কয়ার করলে কত হয় 9, আর স্কয়ার করলে আর বাই কত হবে 4, তাহলে 4 4 ক্যান্সেল, মানে কত বলো তো 9πr², এত কি বর্গ একক, তাই না। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, এই গোলকটার আগে ক্ষেত্রফল কত ছিল 4πr², এখন গোলকটার ব্যাসার্ধ বৃদ্ধি করে ক্ষেত্রফল কত হলো 9πr²। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হলো, এটার থেকে এটা যদি আমি যদি বিয়োগ করে দেই তাহলে যেটা পাবো সেটা কি ক্ষেত্রফল বৃদ্ধি হবে, তাই না। তাহলে কত ক্ষেত্রফল বৃদ্ধি, অতএব কি বলতো ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এখন কত হলো বৃত্তটা, এখন কি বলতো গোলকটার ক্ষেত্রফল কত হলো 9πr², তাহলে কি 9πr², আগে কত ছিল 4πr², তাহলে -4πr², তাহলে কত দাঁড়ালো, তাহলে কত 5πr², এত বর্গ একক, তাই না। তাহলে দেখো এখন গোলকটার ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো 5πr², এত একক। এবার বলছে তাহলে সে গোলকটার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেখো এখানে ক্ষেত্রফলটা কত বেরোলো 5πr², আগে ক্ষেত্রফল কত ছিল 4πr², তাহলে এই 5πr² যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলো কোনটার থেকে বৃদ্ধি পেলো, এই 4πr² থেকে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলো না। তাহলে এবার আমরা লিখবো অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি। ওকে, তাহলে কি বলতো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি তাহলে কত হবে, তাহলে কি 5πr², তাহলে বাই কি হবে 4πr²। তার কারণ কেন নিচে কেন 4πr² লিখলাম, কারণ এই 4πr² থেকে কিন্তু 5πr² বৃদ্ধি পেয়েছে, ওই জন্য কি 5πr² ইন্টু 100, মানে 100-র মধ্যে কত বৃদ্ধি পেয়েছে এটাই শতকরা প্রকাশ করতে বলছে, মানে ওই যে পার্সেন্টেজ। ওকে, তাহলে এটা যদি কাটাকাটি করি πr² ক্যান্সেল, তাহলে 4 পজিশন কত হয় 100, মানে 5 পজিশন কত হয় 125%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হলো 125%। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস আজকের চ্যাপ্টারটা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেলো। পরবর্তীকালে আমরা যে নেক্সট যে শঙ্কুর যে চঙ্গের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চঙ্গের চ্যাপ্টারটি নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করবে। ওকে, এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক শেয়ার করে দেবে। ওকে, তো স্টুডেন্টস আজকে এখানে এন্ড করছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।